হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেলড। তো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 9 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ফোর্স অ্যান্ড মোশন, অর্থাৎ বল ও গতি। এটা ক্লাস 9 এর দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়টা সম্পর্কে আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো সর্বপ্রথম আমাদের লক্ষ্য হবে কি, আমরা এই অধ্যায়টা যে আলোচনা করব, তো আলোচনা করার আগে আমরা দেখে নিই যে এই অধ্যায়ের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলোকে পড়তে হবে, কোন কোন বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তো সেই সম্পর্কে অবশ্যই আমাদের কি জানা দরকার। তো অবশ্যই আমরা এই অধ্যায়ের বিভিন্ন জিনিস বা বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করব। তো এই টপিকগুলো আমরা প্রথমে কি একটু করে জেনে নিই যে কি কি টপিক আমাদের এই অধ্যায়টার মধ্যে ইনক্লুডিং আছে। তাহলে তাহলে কি হবে যে আমরা যখন পরবর্তী লেকচারগুলোতে যখন টপিকগুলো সম্পর্কে আলোচনা করব, যাতে আমাদের এই টপিকগুলো আননোন না মনে হয়। তো সেই জন্য প্রথমে আমাদের অবশ্যই জানা দরকার যে এই অধ্যায়টার মধ্যে কি কি টপিক বা কি কি বিষয় আমাদের জানতে হবে বা পড়তে হবে। তো সর্বপ্রথম আমরা দেখি নিই কি, যে আমাদের এই অধ্যায়ে সর্বপ্রথমে আমাদের কি জানতে হবে কি, নির্দেশ তন্ত্র সম্পর্কে। অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুর যদি অবস্থা যদি স্টেট যদি ডিফাইন করি, যে কোনো একটা বস্তু স্থির আছে না গতিশীল আছে, সেটা নির্ণয় করার জন্য আমাদের অন্য কোনো একটা অবজেক্টের কি করতে হয়, সাহায্য নিতে হয়। তো সেই অবজেক্টটাকে আমরা বলি কি, নির্দেশ তন্ত্র। তো এটা সম্পর্কে আমরা লেকচার আলোচনা করব অবশ্যই। তো শুধুমাত্র আমরা কি একটু বেসিক কনসেপ্ট একটু নিয়ে নিই, তারপর আমরা চলে আসবো কি স্থিতি ও গতি, অর্থাৎ কোনো একটা বস্তুর স্থিতিশীলতা ও গতিশীলতা আলোচনা করব। তার পরবর্তীটা হলো কি, যে বিভিন্ন প্রকার গতি। তো যদি কোনো একটা অবজেক্ট যদি গতিশীল থাকে, অর্থাৎ যদি কোনো একটা অবজেক্ট মোশন করে, তাহলে সেই গতিশীল বস্তুটার যে গতিটা সেটা কয় রকমের হতে পারে, সেগুলোর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। এর পরবর্তী যে টপিক 4 নম্বর যে টপিকটা আমরা দেখছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের ফিজিক্সের এই যে কয়টা টপিক, সরণ, দূরত্ব, দ্যুতি, বেগ, ত্বরণ এবং মন্দন, এই 6টা জিনিসেরই খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা আছে। তো এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু কনসেপ্টটি ভালোভাবে ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা জায়গায় এই 6টা টপিক কিন্তু আমরা নাম শুনবই। তার দুইটা স্পেশাল কেস থাকে, একটা থাকে তাৎক্ষণিক আর একটা থাকে কি গড়, যেটাকে আমরা ইংলিশে বলি ইনস্ট্যান্টানিয়াস, আর একটা হলো কি অ্যাভারেজ গড়। এগুলো সম্পর্কে আমাদের কি আলোচনা করতে হবে। তারপরে আমরা চলে যাব কি অসম এবং সম সরলরৈখিক গতির গাণিতিক প্রকাশ। যেমন আমরা আলোচনা করেছি, আমরা অনেকেই পড়েছি যে ইকুয়েশন অফ মোশন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পড়েছি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এগুলো সব কি ইকুয়েশন অফ মোশন। তো এগুলোর আমরা গাণিতিক প্রকাশগুলো কিভাবে এগুলো প্রতিষ্ঠা হলো, এগুলোর গাণিতিক প্রকাশগুলো আমরা কিন্তু কি করব। এর পরবর্তী টপিকটা হলো কি, লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলির প্রমাণ। যে গতীয় যে সমীকরণগুলো দেখলাম, সেগুলো আমরা যে লেখচিত্র অঙ্কন করব, ডিসপ্লেসমেন্ট টাইম, ডিস্টেন্স টাইম, ভেলোসিটি টাইম, স্পিড টাইম, এগুলো লেখচিত্র অঙ্কন করে আমরা অবশ্যই গতীয় গতীয় যে সমীকরণগুলো আছে তার আমরা ইকুয়েশন গুলো কি করব, প্রমাণ করার চেষ্টা করব। পরবর্তী যে টপিকটা সেটা হলো কি, নিউটনের 3টি গতিসূত্র। অবশ্যই ফিজিক্সে এই নিউটনের নামটা খুবই জনপ্রিয়, খুবই বিখ্যাত। তার দেওয়া 3টা গতিসূত্র সম্পর্কে আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। তো আমরা অবশ্যই ধীরে ধীরে এই যে টপিকগুলো আছে এগুলোর সঙ্গে সঙ্গে আমরা এই টপিকটা আলোচনা করব, খুব ভালোভাবে আলোচনা করব। তারপরে যে নিউটন 3টা গতিসূত্রের মধ্যে আমরা 2 নম্বর গতিসূত্র পড়ব, সেটা কি, সেটা বল সম্পর্কে পড়ব। এবার বল সম্পর্কে যদি পড়ি, তাহলে সেই বল সম্পর্কে পড়ে আমরা তার যে বিভিন্ন প্রকার বল, বল তো বিভিন্ন প্রকার হতে পারে, বিভিন্ন প্রকারভেদ আছে বলেন, সেই প্রকারভেদগুলো আমরা কি পড়বো। আর আমাদের একদম এই অধ্যায়টার একদম শেষ একটা টপিক, সেটা হলো কি রৈখিক ভরবেগ ও তার সংরক্ষণ সূত্র, লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম সম্পর্কে আমরা পড়বো এবং তার সংরক্ষণ সূত্র পড়বো, এবং তার সাথে সাথে আমরা এই যে টপিকটা আছে এই টপিকের উপর বেস করে কিছু বাস্তব বা রিয়েল কিছু কেস আছে, কিছু ঘটনা আছে, সেগুলো সম্পর্কে আমরা কি পড়বো উদাহরণ হিসাবে। যেমন আমরা দেখি যে রকেটের গতি, জেট বিমানের গতি, এগুলো সম্পর্কে পড়েছিলাম। তো এই সম্পর্ক জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজ আমরা যে লেকচারটা নিয়ে এসেছি, আমরা যে আজ ভিডিওটা করব, এই ভিডিওতে আমাদের কিছু টার্গেট থাকবে, সেই টার্গেট সম্পর্কে আমরা কি এগোতে থাকবো, এবং ধীরে ধীরে এই লেকচারের প্রত্যেকটা এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ধীরে ধীরে কভার করব। তো আজ লেকচার নাম্বার 1-এ আমরা শুধুমাত্র আলোচনা করব কি,
খুব বেশি না 2 থেকে 3টা টপিক আলোচনা করব। তো আমাদের মেইন টার্গেট থাকবে এখানে নির্দেশ তন্ত্র আর হচ্ছে কি স্থিতি ও গতি। আমরা আলোচনা করব 2টা টপিক সম্পর্কে। একটা হলো নির্দেশ তন্ত্র, যেটাকে ফ্রেম অফ রেফারেন্স বলা হয়, আর একটা হলো কি স্থিতি ও গতি, অর্থাৎ রেস্ট এন্ড মোশন, অর্থাৎ কোনো একটা বস্তুর গতিশীলতা এবং স্থিতিশীলতা সম্পর্কে কি আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব কি নির্দেশ তন্ত্র সম্পর্কে, যে নির্দেশ তন্ত্রটা কি, অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্সটা কি। তো তার জন্য আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়। তো চলো, তো দেখো, আমি যে এই যে ডাস্টারটা হাতে নিয়ে আছি, তোমরা অবশ্যই সবাই দেখতে পাচ্ছ। তো তোমরা প্রথমে ইনিশিয়ালি দেখছো কি এই ডাস্টারটা অবশ্যই কি আছে তোমার সাপেক্ষে, তুমি যদি দেখো তাহলে এগিয়ে আছে, স্থির অবস্থায় আছে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কি এই ডাস্টারটা এখন কি আছে, স্থির অবস্থায় আছে। হুম। তো এখন আমি যদি এই আমার হাতটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ যে ডাস্টারটা কি সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আর তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখন কি ডাস্টারটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? তো এরকম একটা কেস চলে গেল। এবার যদি দেখো আমি ডাস্টারটাকে এই জায়গায় ফিক্স রাখছি, এবার আমি কি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বা পিছনে আসছি, ঠিক আছে, তো তোমরা যখন লক্ষ্য করবে আমাকে এবং এই ডাস্টারটাকে, তখন কিন্তু তোমরা আমাকে এবং ডাস্টারটাকে দুটাকে কিন্তু কি করবে, কি মনে করবে, গতিশীল অবস্থা মনে করবে, যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি এই অবস্থা এই জায়গায় ফিক্স রেখে যদি আমি এইভাবে গতিশীল হই, আর আমি যদি ডাস্টারটাকে লক্ষ্য করি, আমারও পয়েন্ট অফ ভিউ থেকে কি এই ডাস্টারটাকে তখন গতিশীল মনে হবে কি, তখন আর গতিশীল মনে হবে না। কারণ আমি যতটা ভেলোসিটি নিয়ে বা যতটা বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যতটা হাঁটবো, ঠিক ততটাই কি এই ডাস্টারটা কি হবে, সামনের দিকে যাবে। তাহলে আমার সাপেক্ষে কি এই যে ডাস্টারটা বা এই যে অবজেক্টটা কিন্তু কি আছে, রেস্টে আছে। তাহলে দেখো, আমরা যদি কোনো এই ইউনিভার্সের মধ্যে যে কোনো বস্তু, যে কোনো অবজেক্ট হোক বা যে কোনো বিন্দু হোক, যে কোনো স্থান হোক, আমরা যদি তাদের যদি স্টেট যদি কি করতে চাই, ডিফাইন যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পার্টিকুলার কোন একটা বস্তু, বিন্দু, স্থান বা ব্যক্তির কি করতে হয়, সাহায্য নিতে হচ্ছে। তো সেই পার্সোনাল বা সেই পার্টিকুলার বিন্দুটাই, স্থানটাই বা বস্তুটা হলো কি আমাদের ফ্রেম অফ রেফারেন্স। তো দেখো, ফ্রেম অফ রেফারেন্স কি বলছি, যে ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ নির্দেশ তন্ত্র হলো এমন একটা বস্তু, বিন্দু এবং স্থান যার সাপেক্ষে তার পারিপার্শ্বিক বিভিন্ন বস্তুর গতি, স্থিতি ও অবস্থান কি করা হয়, নির্ণয় করা হয়। তাহলে একটা বস্তু কখন আমরা বলবো যে বস্তুটা গতিশীল আছে, স্থির অবস্থায় আছে, কখন বলবো, সেটাকে অবশ্যই বলার জন্য একটা অবজেক্ট বা একটা বস্তুর অবস্থা ডিফাইন করার জন্য আমাদের পার্টিকুলার কোন একটা অবজেক্টকে কিন্তু কি করতে হচ্ছে, ধরে নিতে হচ্ছে যে এই অবজেক্টের সাপেক্ষে আমরা অন্য কোন একটা অবজেক্টকে কি করব, দেখবো। এবং দেখার পর যদি দেখি যে এই অবজেক্টটা কি আছে, ইনিশিয়ালি সেম অবস্থায় আছে, কোনো চেঞ্জ নেই, এবং পরবর্তীকালে যদি দেখি যে এই একটা বস্তু কি করছে, অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে বা যেটাকে আমরা বলি রেফারেন্সের সাপেক্ষে, অর্থাৎ ফ্রেম যেটাকে বলি নির্দেশ তন্ত্র, সেই নির্দেশ তন্ত্র সাপেক্ষে যদি কি করে সেই পজিশনটাকে চেঞ্জ করে, তখন আমরা সেই বস্তুটার যে অবস্থা সেটাকে আমরা বলবো কি, গতিশীল অবস্থা। তো এটা চলে গেল ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে। বাট আমরা আলোচনা করবো কি বস্তুর স্থিতি ও গতি সম্পর্কে, যে কখন একটা বস্তু গতিশীল থাকবে আর কখন একটা বস্তু কি রেস্টে আছে। আমরা সেটা হচ্ছে কি কিভাবে হচ্ছে ডিফাইন করবো, সেটা একটু আমরা আলোচনা করে নিই। তো অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা একটা বস্তুকে কখন গতিশীল বলতে পারবো আর কখন বলবো যে এই বস্তুটা কি রেস্টে আছে। তো সাধারণত আমরা জানি যে কোনো একটা বস্তু যদি তার যদি অবস্থান চেঞ্জ না করে, তাহলে সে যদি কোনো একটা জায়গায় থেকে থাকে, তাহলে সেই অবস্থায় অবশ্যই কি আছে, রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। যদি কোনো একটা বস্তু যদি মোশন করে, গতিশীল আছে, তো সেই বস্তুটাকে গতিশীল বলছি। কিন্তু তার যদি ডেফিনেশনটা, তাকে যদি ভালোভাবে ফিজিক্সের ভাষায় যদি আমাদের এক্সপ্রেশন করতে হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে বলবো। তো আমরা সর্বপ্রথম আলোচনা করি কি স্থিতি সম্পর্কে। রেস্ট। তো কখন আমরা কোনো একটা বস্তুকে আমরা রেস্টে বলতে বলবো, যে বস্তুটা একদম স্থির অবস্থায় আছে। তো চলো আমরা একটু দেখে নিই যে সাধারণত একটা উদাহরণ দিই।
তো সাপোজ মনে করো এটা তুমি, ঠিক আছে, ছবি তো সেরকম আঁকানো যায় না, তবুও ফিজিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের বোঝার জন্য কিছু একটা ছবি এঁকেছি, যাতে তোমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। তো তুমি এখানে আসো, ঠিক আছে, এবার তোমার থেকে কিছুটা ডিস্টেন্স বা দূরত্বে একটা ভরের একটা অবজেক্ট আছে বা একটা বস্তু আছে। এবার তুমি দেখছো যে এই অবজেক্টটা ঠিক আমার থেকে কতটা, নাকি আমার থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। তাহলে তুমি অবশ্যই যখন এই অবজেক্টটাকে দেখছো বা বস্তুটাকে দেখছো, সেটা নির্দিষ্ট কোনো একটা সময়, তো আমরা ধরে নেই যখন তুমি এই জিনিসটা লক্ষ্য করলে তখনকার সময়টা কত, 1 সেকেন্ড। তো তুমি 1 সেকেন্ডে, পার্টিকুলার 1 সেকেন্ডে দেখছো যে বস্তুটা আমার থেকে ঠিক কি 2 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। এবার সময় কি চেঞ্জ, সময় তো পরিবর্তন হতে আছে। তুমি আবার এই এক্সপেরিমেন্টটা কি করলে, t = 2 সেকেন্ড পরে, t = 2 সেকেন্ডে সময় যখন 2 সেকেন্ড হলো, তখন তুমি আবার দেখছো যে বস্তুটা তো ঠিক এই পয়েন্টে আছে, পজিশনটা এই ছিল, ঠিক তোমার থেকে 2 সেন্টিমিটার দূরেই অবস্থান করছে। আবার তোমার, এবার তুমি আরো কিছু একটা সময় নিলে, এবার সময় নিয়ে দেখছো যে বস্তুটা আসে না গেছে। এবার আবার তুমি t = 5 সেকেন্ডে গিয়ে লক্ষ্য করছো বস্তুটা ঠিক যে এই পজিশনে ছিল, ঠিক কি এই পজিশনে আছে, অর্থাৎ তোমার থেকে কি 2 সেন্টিমিটারে আছে। তা তুমি এখন বলবে যে এই বস্তুটা তো কি আমার থেকে তো 2 সেন্টিমিটারে আমি দেখেছিলাম যখন পার্টিকুলার 1 সেকেন্ড ছিল, যখন 1 সেকেন্ড আমি দেখেছিলাম, তারপরও যখন সময় বাড়তে বাড়তে 5 সেকেন্ড হোক, তবুও আমি দেখছি কি এই অবজেক্টটা কিন্তু কি আমার থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। তাহলে অবশ্যই তোমার সাপেক্ষে এই যে এমভরের অবজেক্টটা, যে বস্তুটা আছে, সে কিন্তু কোনো অবস্থান বা পজিশন কিন্তু চেঞ্জ করছে না। তাহলে তুমি এই অবজেক্টটাকে এখন কি বলবে, স্থির অবজেক্ট বা স্থির বস্তু। আর এই যে স্থির বস্তুটা, এই স্থির বস্তুটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে বল প্রয়োগ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি থাকবে, এই অবজেক্টটা কিন্তু এখানে কি থাকবে, রেস্টে থাকবে। তাহলে এই যে বস্তুর একটা রেস্টে থাকার যে একটা ধর্ম, যে একটা প্রপার্টি, যে একটা স্টেট, সেটাকে আমরা বলছি কি স্থিতি। বুঝা গেল? তাহলে আমরা কখন একটা অবজেক্ট বা কখন একটা বস্তুকে আমরা স্থির বস্তু বলতে পারবো, যে খুব সহজ, যে কোনো একটা অবজেক্ট যদি কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে ফ্রেম অফ রেফারেন্স, এখানে কি ফ্রেম অফ রেফারেন্স, তুমি তুমি দেখছো তোমার সাপেক্ষে 2 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। তাহলে যদি কোনো একটা অবজেক্ট সময়ের সঙ্গে সঙ্গে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে যদি অবস্থান পরিবর্তন না করে, ইনিশিয়ালি যে পজিশনে ছিল সেখানে যদি থেকে যায়, তাহলে আমরা সেই বস্তুটাকে বলবো কি স্থির বস্তু। আর সেই স্থির বস্তুর স্থিতিশীল থাকার যে ধর্মটা, যে প্রপার্টিটা, যে স্টেটটা, সেটাকে আমরা বলছি কি স্থিতি। বুঝা গেল? তো এটা চলে গেল কি স্থিতি সম্পর্কে, রেস্ট। এবার আমরা আলোচনা করবো কি বস্তুর মোশন অর্থাৎ গতি সম্পর্কে, যে কোনো একটা বস্তু কি কখন গতিশীল আমরা বলতে পারবো। মোশন, গতি, সেম এই উদাহরণটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো ইনিশিয়ালি কি t = 1 সেকেন্ডে, পার্টিকুলার 1 সেকেন্ডে আমরা লক্ষ্য করেছি এই অবজেক্টটা তোমার থেকে কতটা, 2 সেন্টিমিটার দূরে আছে। এবার কেস ঘটে গেল অন্য, তুমি 1 সেকেন্ডে অবজেক্টটাকে লক্ষ্য করলে তোমার থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। এবার একটু চোখের পলক দেওয়ার পর যখন সময়টা একটু পেরিয়ে 2 সেকেন্ড হলো, t = 2 সেকেন্ড, তখন দেখছো যে এই এম ভরে অবজেক্টটা এই পয়েন্টে চলে আসছে। তাহলে অবশ্যই অবজেক্টটা ছিল প্রথমে এই এই পয়েন্টে, তারপরে কি t = 2 সেকেন্ড বা একটা 1 সেকেন্ডে ইন্টারভ্যালের মধ্যে অবজেক্টটা কোথায় চলে গেছে, বি পয়েন্টে। তাহলে অবশ্যই তোমার থেকে এই 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 পয়েন্টে যখন বস্তুটা ছিল, ডিসটেন্স 2 সেন্টিমিটার হলে এখান থেকে কিছু একটা ডিসটেন্স বেড়ে যাবে, সেটা আমি বললাম কত, 3 সেন্টিমিটার। এবার আবারও কিছু সময় পর তুমি দেখছো যে এই এম ভরের অবজেক্টটা কোথায় চলে আসছে, সি পয়েন্টে চলে আসছে। টাইমে তো কত ছিল, 6 সেকেন্ড। তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অবজেক্টটাকে দেখছো কি 1 সেকেন্ডে এখানে, 2 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে কোথাও ছিল, 6 সেকেন্ডে কোথাও চলে গেছে, এই পয়েন্টে চলে গেছে। তাহলে অবভিয়াসলি এই অবজেক্টটার এই যে পজিশনটা, এটা আমি ধরে নিলাম কত, তো
6 সেন্টিমিটার। তাহলে একটা এমভরের একটা বস্তু ইনিশিয়ালি একটা কোনো একটা নির্দিষ্ট টাইমে এ পয়েন্টে ছিল, তারপর কিছুটা টাইম ইন্টারভালের পরে পর কি বি পজিশনে গেল, তারপরে কিছুটা টাইম ইন্টারভাল পরে কোথায় গেল, সি পয়েন্টে চলে গেল। তাহলে তুমি যদি এই অবজেক্টটাকে এখন দেখো, লক্ষ্য করো যে তোমার সাপেক্ষে কিন্তু এই অবজেক্টের পজিশনটা কিন্তু ফিক্স নেই, চেঞ্জ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তখন তুমি এই অবজেক্টটাকে কি বলছো, এই অবজেক্টটাকে তুমি তখন বলছো কি, এই অবজেক্টটা হলো কি একটা গতিশীল বস্তু বা গতিশীল গতিশীল বস্তু। তাহলে অবশ্যই যদি এই অবস্থাটা যদি গতিশীল হয়, তাহলে অবশ্যই এই বস্তুটা চাইবে কি গতিশীল থাকতে। যদি আমরা কোনো এক্সটার্নাল যদি ফোর্স প্রয়োগ না করে থাকি, তাহলে যে কোনো অবজেক্ট, আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়বো, তো যে কোনো অবজেক্ট যদি গতিশীল থাকে এবং তাকে যদি আমরা বাইরে থেকে বল যদি প্রয়োগ না করি, তাহলে সেই অবজেক্টটা কি করবে, তার গতিটাকে বজায় রাখার চেষ্টা করবে। তাহলে অবশ্যই কোনো একটা গতিশীল বস্তুর একটা কি আছে, প্রপার্টি, একটা ধর্ম যেটাকে বলি, বা একটা স্টেট আছে, সেই স্টেটটাকে আমরা বলছি কি, গতি। তাহলে এখন আমাদের খুব সহজ হয়ে গেল যে আমরা কোন একটা বস্তুকে স্থির বস্তু কখন বলবো, আর কোন একটা বস্তুকে গতিশীল বস্তু কখন বলবো। যদি কোন একটা অবজেক্ট সময়ের সঙ্গে সঙ্গে ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে যদি কি করে, পজিশন যদি চেঞ্জ করে, যদি পরিবর্তন করে, অবস্থান যদি পরিবর্তন করে, তখন আমরা সেই বস্তুটাকে বলবো গতিশীল বস্তু। আর সেই গতিশীল বস্তুর তার যে গতীয় ধর্মটা বজায় রাখার যে একটা ধর্ম, সেটাকে আমরা বলবো কি, গতি। বুঝে গেল? তো স্পিড সম্পর্কে আলোচনা হলো, গতি সম্পর্কে আমাদের কি আলোচনা হয়ে গেল। এবার আমাদের বইয়ের মধ্যে একটা খুব ভালো একটা লাইন লেখা থাকে, যে বলা থাকে কি, যে সব স্থিতি ও গতি হলো কি আপেক্ষিক। এই লাইনটার মানে কি, এই লাইনটা সম্পর্কে আমাদের একটু কি করতে হবে, চর্চা একটু করতে হবে। বলছে কি, সব স্থিতি ও গতি কি আপেক্ষিক, মোশন অ্যান্ড রেস্ট আর কি রিলেটিভ। এই টার্মটা কিন্তু আমাদের বইয়ে লেখা থাকে। এই টার্মটা সম্পর্কে আমাদের কি বোঝাতে যাচ্ছে, সেটা অবশ্যই আমাদের একটু কি জানা হচ্ছে কি দরকার। তো চলো আমরা দেখে নিই কি বলতে যাচ্ছে। দেখো, আমরা যে কোনো বস্তু যখন আমরা অবস্থা বা স্টেট বা যখন অবস্থান যখন আমরা ডিফাইন করছি, তখন কোনো না কোনো আমাদের কি ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশ তন্ত্র কি আমাদের হেল্প নিতে হচ্ছে, সাহায্য অবশ্যই নিতে হচ্ছে। তাহলে যদি আমরা কোনো নির্দেশ তন্ত্রে যদি আমরা হেল্প নেই, এবং একটা নির্দেশ তন্ত্রের একটা ভালো প্রপার্টি কি, যে নির্দেশ তন্ত্রটাকে সবসময় কি করতে চায়, রেস্টে থাকতে চায়। তুমি যে কোনো একটা অবজেক্টকে ধরো, যে কোনো একটা বিন্দুকে, আর যে কোনো একটা স্থানকে ধরো না কেন, যদি তুমি তাকে ফ্রেম অফ রেফারেন্স বলে ধরতে চাও, আর সে যদি মোশনে থাকে, আর মোশন থেকেও যদি তুমি অন্য কোনো অবজেক্টকে দেখতে চাও, তবু রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স মানে কি, সে নিজেকে অলওয়েজ কি করবে, রেস্টে মনে করতে চাইবে। তো এখন যদি আমরা কোনো বস্তু যদি অবস্থান বা কোনো বস্তু যদি পজিশন বা স্টেট যদি ডিফাইন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি লাগছে, একটা ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র কিন্তু হেল্প নিতে হচ্ছে। তাহলে নির্দেশ তন্ত্রের সাপেক্ষে আমরা যে কোনো বস্তুর গতি এবং স্থিতি কি করছি, আলোচনা করছি। তাহলে ভাবো, তাহলে যদি কোনো আমরা বস্তু যদি স্থিতি ও গতি আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে রেফারেন্স নিতে হচ্ছে। তাহলে যদি বস্তুর যদি কোনো একটা বস্তুকে যদি সম্পূর্ণভাবে যদি রেস্টে বা গতিশীল থাকতে হয়, তাহলে আমাদের কিন্তু প্রথমে আমরা যাকে নিচ্ছি কি, একটা রেফারেন্স পয়েন্ট নিচ্ছি বা একটা নির্দেশ তন্ত্র নিচ্ছি, তাকে অলওয়েজ কি হতে হবে, রেস্টে থাকতে হবে, তাই কি না? তাহলে একটা ফ্রেম অফ রেফারেন্স যদি একদম অ্যাকচুয়ালি বা পারফেক্টলি যদি কি থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে তার সাপেক্ষে আমরা তার পারিপার্শ্বিক যে বস্তুগুলোকে দেখবো, সেই বস্তুগুলোকে কিন্তু আমরা একদম পার্টিকুলার ভাবে বলতে পারবো যে এই অবস্থাটা রেস্টে আছে, এই অবজেক্টটা কি আছে, মোশনে আছে। কিন্তু বাস্তবে আমাদের এমন কোনো ফ্রেম অফ রেফারেন্স নেই যেগুলো কিন্তু একদম স্থির অবস্থায় আছে। তোমরা ভাবো যে আমরা এই যে পৃথিবী, আমরা পৃথিবীতে বসবাস করছি, আমরা সাধারণত পৃথিবীতে বসবাস করি বলে পৃথিবীর চারপাশে যে বস্তুগুলোকে আমরা দেখি, সেই বস্তুগুলোকে আমরা পৃথিবীর সাপেক্ষে দেখি। তাহলে এখানে পৃথিবীটা হলো কি, ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। তাহলে আমরা তো ফ্রেম অফ রেফারেন্স পৃথিবীকে ধরছি, তাহলে পৃথিবী কি নিশ্চয়ই স্থির অবস্থায় আছে, তার সাপেক্ষে আমরা কি অন্য কোনো বস্তুকে দেখছি। কিন্তু এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে আমরা তো অলওয়েজ শুনে আসি বা জানি যে পৃথিবী তো আসলে কি সূর্যের চারপাশে কি করছে, ঘুরছে, তার পাশাপাশি নিজ অক্ষের চারপাশে কিন্তু কি করে, আবর্তন করে। তাহলে পৃথিবী তো
পৃথিবী যদি একটা রেফারেন্স হয়, আর রেফারেন্সকে আমরা সবসময় কি ধরনের চাই, যে ও যেন স্থির থাকে। কিন্তু এই যে আমরা যখন পৃথিবীটাকে যখন রেফারেন্স পয়েন্ট হয়ে নিচ্ছি, কিন্তু সেই পৃথিবী তো কি আবার সূর্যের চারপাশে ঘুরছে, আবার নিজ অক্ষের চারপাশে ঘুরছে। তাহলে রেফারেন্সটা যদি পার্টিকুলার ভাবে যদি না স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে যে আমরা বস্তুগুলোকে দেখবো, আমরা তো পার্টিকুলার বলতে পারি না যে এই অবজেক্টটা একদম রেস্টে আছে, বলতে পারি না যে অবজেক্টটা একদম মোশনে আছে। তাহলে যে কোনো বস্তুর অবস্থা আমাদের নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম লক্ষ্য হলো কি আমাদের রেফারেন্স পয়েন্টটাকে দেখা, যে রেফারেন্স পয়েন্টটা কিরকম আছে। কিন্তু রেফারেন্স পয়েন্টটা তো আদৌ কিন্তু কি স্থির অবস্থায় নেই, কারো না কারো সাপেক্ষে কি মোশন বা গতিশীল আছে। তো বিভিন্ন যদি অন্য কোনো নক্ষত্র বা অন্য কোনো গ্রহ থেকে যদি আমরা দেখি, তবু কি হবে, পৃথিবী ঘুরতে আমাদের মনে হবে। তাহলে পৃথিবী যদি ঘূর্ণনশীল মনে হয়, তাহলে পৃথিবী অবশ্যই কি করছে, মোশন করছে। তাহলে তার সাপেক্ষে যদি আমরা বিভিন্ন বস্তু যদি অবস্থা নির্ণয় করতে চাই, তাহলে পার্টিকুলারলি বলতে আমরা পারছি না যে এই অবস্থা এই বস্তুর একদম রেস্টে আছে অথবা কি গতিশীল অবস্থায় আছে। তো সেই জন্যই বলা হয় যে এই যে বাস্তবে বা এই রিয়েল লাইফে এই মহাবিশ্বে কোনো বস্তু একদম পারফেক্টলি একদম স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় নেই, যেটাকে বলে কি পরম স্থিতি ও পরম গতি। এই টার্মটা কিন্তু খুব একটা রেফারেন্সের খুব একটা এটাকে ডিফাইন করা যায় না, যে পরম স্থিতি ও পরম গতি বলে কোনো জিনিসের আজও কি বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই সবটা বস্তুর স্থিতি ও গতি হলো কি রিলেটিভ, অর্থাৎ আপেক্ষিক। এই জিনিসটা আমাদের কি আমাদের আমাদের ডিসকাসে বা আমাদের বইয়ে কিন্তু আছে যে সব স্থিতি ও গতি হলো কি আপেক্ষিক। তো আজ আমাদের এই লেকচার নাম্বার 1 এতটুকু আলোচনা করলাম। এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব যে বস্তুর মোশন সম্পর্কে পড়লাম। তো এই বস্তুর যে মোশন যদি হয়, যদি গতিশীল থাকে, তাহলে তার হচ্ছে কি গতিটা হচ্ছে কি কয় প্রকারের হতে পারে। তো সেই গতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজ এখান থেকেই শেষ করছি এই লেকচারটা।